ভবিষ্যতের অর্থনৈতিক ব্যবস্থায় কোনো শ্রমিকের দরকার হবে না। এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার ডায়লগ নয়, এটা একটা বাস্তবতা যা এই মুহূর্তে আমাদের চোখের আড়ালে অন্ধকারের মধ্যে তৈরি হচ্ছে। এমন এক নতুন অর্থনৈতিক সিস্টেম আসছে যার সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো এখানে মানুষের কোনো প্রয়োজনই নেই। যুগ যুগ ধরে আমরা শুনে এসেছি সব লড়াই হলো চাকরি, বেতন আর শ্রমিকের অধিকার নিয়ে। কিন্তু কি হবে যদি পুরো এই লড়াইটাই অপ্রাসঙ্গিক হয়ে যায়, যদি লড়াই করার জন্য কোনো শ্রমিকই না থাকে? আসল বিপদটা শুধু চাকরি হারানোর ভয় নয়, বিপদটা হলো পুরো অর্থনৈতিক ব্যবস্থা থেকে মানুষের অপ্রয়োজনীয় হয়ে পড়া। আর এই বিশ্লেষণের শেষে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন কেন এই বিপদটা এত গভীর। এই যে বিপ্লবের কথা বলছি, এর ভিত্তিটা কিন্তু কোনো থিওরি নয়, বরং একটা সত্যিকারের জায়গা। এমন এক ধরনের কারখানা যা আমাদের অর্থনীতির পুরনো সব ধারণাকে এক মুহূর্তে ভেঙে দিচ্ছে। এর নাম ডার্ক ফ্যাক্টরি। নামটা শুনলেই বিষয়টা অনেকটা বোঝা যায়, তাই না? ডার্ক ফ্যাক্টরি বা লাইটস আউট ফ্যাক্টরি মানে এমন একটা কারখানা যা অন্ধকারে চলে। কেন? কারণ সেখানে কোনো মানুষ কাজ করে না। যেখানে মানুষই নেই সেখানে আলো, এয়ার কন্ডিশনিং বা অন্য কোনো সুবিধারও দরকার কি? এটা এমন একটা ফ্যাক্টরি যা দিনে 24 ঘন্টা, বছরে 365 দিন কোনো বিরতি ছাড়াই চলতে পারে। পার্থক্যটা একবার দেখুন, আকাশ আর পাতাল। সাধারণ কারখানায় মানুষ কাজ করে শিফট অনুযায়ী, সবকিছু মানুষের সুবিধার জন্য বানানো হয়। কিন্তু ডার্ক ফ্যাক্টরিতে কর্মী হলো রোবট আর এআই। এটা যন্ত্রের জন্য তৈরি একটা পরিবেশ, মানুষের জন্য নয়। আর সবচেয়ে বড় পরিবর্তনটা ঘটছে চালিকার শক্তিতে। যেখানে আগে মানুষের দক্ষতা দিয়ে কাজ হতো, এখন সেখানে সব সিদ্ধান্ত নিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কোনো ছোটোখাটো উন্নতি নয়, এটা হলো সরাসরি প্রতিস্থাপন। আর ভাববেন না এটা ভবিষ্যতের কোনো গল্প, এটা এখনই ঘটছে। চীনের শাওমি ফ্যাক্টরিতে প্রতি 3 সেকেন্ডে একটা করে স্মার্টফোন তৈরি হচ্ছে। জাপানে ফ্যানক কোম্পানির রোবটরা অন্য রোবট তৈরি করছে কোনো মানুষের সাহায্য ছাড়াই, একটানা 30 দিন ধরে। চীনের গাড়ি নির্মাতা ঝিকার দিনে 800-র বেশি গাড়ি তৈরি করে। এই জায়গায় পৌঁছতে টেসলার মতো কোম্পানির 1 দশকের বেশি সময় লেগেছিল। আর নেদারল্যান্ডসে ফিলিপসের ফ্যাক্টরিতে 128টা রোবট লক্ষ লক্ষ সেবার বানাচ্ছে, আর পুরো জিনিসটা দেখাভাল করার জন্য মানুষ আছে মাত্র 9 জন। এই বিপ্লব কিন্তু দরজায় কড়া নাড়ছে না, এটা ইতিমধ্যেই ঘরের ভেতরে ঢুকে পড়েছে। 60,000, এই সংখ্যাটার মানে কি? এটা হলো অ্যাপেলের সাপ্লায়ার ফক্সকনের শুধু একটা কারখানায় রোবটের কারণে চাকরি হারানো শ্রমিকের সংখ্যা। আর জানেন এটা কোন সালের ডেটা? 2016 সালের, প্রায় 1 দশক আগের কথা। একবার কল্পনা করুন আজ এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। চাকরি হারানোর ভয়টা এখন আর শুধু ভয় নেই, এটা একটা কঠিন বাস্তবতা। এখানেই আমাদের সবচেয়ে বড় ভুল ধারণাটা ভাঙা দরকার। অতীতের অটোমেশন আর আজকের অটোমেশন এক জিনিস নয়। আগের মেশিনগুলো মানুষকে সাহায্য করত, তাদের কাজকে আরও সহজ করে দিত, কিন্তু মানুষের প্রয়োজন শেষ করে দেয়নি। কিন্তু ডার্ক ফ্যাক্টরি তৈরি করা হয়েছে উৎপাদন প্রক্রিয়া থেকে মানুষকে পুরোপুরি বাদ দেওয়ার জন্য। এখানে শ্রম কমানো হচ্ছে না, শ্রমকে পুরো সমীকরণ থেকে মুছে ফেলা হচ্ছে। প্রযুক্তির এই পরিবর্তনটা শুধু আমাদের কাজের পদ্ধতি পাল্টাচ্ছে না, এটা একটা বিশাল আইডিওলজিক্যাল বা মতাদর্শগত ধাক্কা দিচ্ছে। এমন একটা ধারণাকে নাড়িয়ে দিচ্ছে যা প্রায় পুরো 20 শতাব্দীকে নিয়ন্ত্রণ করেছে আর আজ তাকে প্রায় শক্তিহীন করে দিচ্ছে। আর সেই ধারণাটা হলো ক্লাসিক্যাল কমিউনিজম। এর মূল কথাটা কি? খুবই সহজ, যে কোনো জিনিসের মূল্য তৈরি হয় শ্রমিকের শ্রম দিয়ে। আর ইতিহাস মানেই হলো এই শ্রমিক শ্রেণী আর পুঁজির মালিকদের মধ্যকার লড়াই। একবার ভেবে দেখুন, একটা গোটা শতাব্দীর ইতিহাস, কমিউনিস্ট বিপ্লব, ঠান্ডা যুদ্ধ, কোটি কোটি মানুষের জীবন, এই সব কিছুই দাঁড়িয়ে আছে শুধু একটা ভিত্তির ওপর, আর সেটা হলো একটা শ্রমিক শ্রেণীর অস্তিত্ব। তাহলে এটাই আমাদের সেই মূল প্রশ্নটার সামনে এনে দাঁড় করায়। প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা ভয়ঙ্কর। যদি কারখানায় কোনো শ্রমিকই না থাকে, যদি শ্রমিক শ্রেণীটাই ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়, তাহলে শ্রেণী সংগ্রামটা হবে কার সাথে? চলুন বিষয়টা ভেঙে দেখি। মার্কসের থিওরি অনুযায়ী মূল্য আসে শ্রম থেকে, আর মালিকেরা সেই শ্রম শোষণ করে। তাই সমাধান হলো শ্রমিকরা উৎপাদনের মালিক হবে। কিন্তু ডার্ক ফ্যাক্টরির বাস্তবতা সম্পূর্ণ আলাদা। এখানে মূল্য তৈরি করছে এআই আর পুঁজি, শোষণ করার জন্য কোনো শ্রমিকই নেই। তাহলে শ্রমিক মালিকানার প্রশ্নটা আসবে কোত্থেকে? কমিউনিজমের যে ভিত্তির উপর পুরো মতদর্শটা দাঁড়িয়েছিল, সেই ভিত্তিটাই তো ভেঙে পড়ছে। ঠিক আছে, এতদিন আমরা চাকরি নিয়ে কথা বললাম, আইডিওলজি নিয়ে কথা বললাম, কিন্তু আসল খেলাটা এগুলোর কোনোটাই নয়। আসল পরিবর্তনটা ঘটছে ক্ষমতার ভারসাম্যে। আসল খেলাটা হলো পাওয়ারের। আর এটাই আমাদের শেষ পর্বে নিয়ে আসে। যদি পুরনো ক্ষমতার কাঠামো ভেঙে যায়, তাহলে সেই খালি জায়গাটা কে দখল করছে? কারা হচ্ছে এই নতুন যুগের উৎপাদনের অধিপতি? যুক্তিটা খুব সহজ।
আর নির্মম। একটা ডাক ফ্যাক্টরি বানাতে বিপুল পরিমাণ টাকার দরকার, যা শুধুমাত্র হাতে গোনা কয়েকটা বড় কর্পোরেশন বা শক্তিশালী রাষ্ট্রের পক্ষেই সম্ভব। এর মানে উৎপাদন ব্যবস্থাটা কয়েকটা শক্তির হাতে কেন্দ্রীভূত হয়ে যাবে। আর যখন উৎপাদনের জন্য মানুষের দরকারই হবে না, তখন মানুষের দর কষাকষির ক্ষমতাও শূন্য হয়ে যাবে। রোবটরা তো আর ধর্মঘট করে না, তাই না? এখন অনেকেই ভাবতে পারেন এর মানে তো তাহলে পুঁজিবাদের চূড়ান্ত জয়। কিন্তু না, ব্যাপারটা এতটাও সহজ নয়। কারণ আমাদের পরিচিত পুঁজিবাদও কিন্তু গণকর্মসংস্থানের ওপর নির্ভর করে চলে। এর বদলে এটা সম্পূর্ণ নতুন কিছু তৈরি করছে। আর আশ্চর্যের বিষয় হলো এই নতুন জিনিসটা আসলে অনেক অনেক পুরনো একটা ব্যবস্থার কথা মনে করিয়ে দেয়। এই নতুন ব্যবস্থাটার নাম দেওয়া হয়েছে এআই ফিউডালিজম বা এআই সামন্তবাদ। এটা এমন একটা সমাজ যেখানে খুব অল্প কিছু মানুষ বা সংস্থা এআই এবং রোবোটিক উৎপাদনের সবকিছুর মালিক, আর দেশের বেশিরভাগ মানুষ অর্থনৈতিকভাবে তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। চাকরির জন্য নয়, বরং বেঁচে থাকার জন্য। হয়তো তাদের ইউনিভার্সাল বেসিক ইনকামের মতো কোনো ব্যবস্থার মাধ্যমে বাঁচিয়ে রাখা হবে। এইদিকে যাওয়ার পথটা খুব পরিষ্কার। এর 4টে ধাপ আছে। প্রথমত, কেন্দ্রীকরণ, শুধু অতি ধনীরাই এর মালিক হতে পারবে। দ্বিতীয়ত, অপ্রাসঙ্গিকতা, মানুষের শ্রমের আর কোনো অর্থনৈতিক মূল্য থাকবে না। তৃতীয়ত, নির্ভরশীলতা, চাকরি ছাড়া বেঁচে থাকার জন্য মানুষকে রাষ্ট্র বা কর্পোরেশনের সাহায্যের ওপর নির্ভর করতে হবে। আর চতুর্থত, নিয়ন্ত্রণ, সব অর্থনৈতিক ক্ষমতা এআই মালিকদের হাতে চলে যাবে, যা একটা নতুন প্রভু প্রজার সম্পর্ক তৈরি করবে। ইতিহাসের সাথে মিলটা দেখলে গায়ে কাঁটা দেয়। পুরনো সামন্তবাদে ক্ষমতা আসতো জমির মালিকানা থেকে, আর সাধারণ কৃষকরা বেঁচে থাকার জন্য সেই জমিতে কাজ করত। আর এআই সামন্তবাদে ক্ষমতা আসবে এআই ইনফ্রাস্ট্রাকচারের মালিকানা থেকে, আর সাধারণ মানুষ এখানে শ্রমিক হিসেবে নয়, বরং নির্ভরশীল হিসেবে থাকবে, যারা বেঁচে থাকার জন্য মালিকদের দয়ার উপর নির্ভর করবে। এতক্ষণ যা শুনলেন সেটাকে কোনো একাডেমিক আলোচনা বলে মনে হতে পারে, কিন্তু আপনি যদি আজ নিজের একটা কেরিয়ার গড়ার কথা ভাবেন, তাহলে এটা আপনার জন্য সবচেয়ে জরুরি একটা বিষয়। আমরা যে নিয়মগুলো শিখে বড় হয়েছি, দক্ষতা বাড়াও, ভালো মাইনের চাকরি পাবে, সেই নিয়মগুলোই ভেঙে পড়ছে। আপনার কাজ করে আয় করার যে মূল ধারণা, সেটাই আজ প্রশ্নের মুখে। তাহলে শেষ কথাটা কি? ভবিষ্যতের সবচেয়ে বড় লড়াইটা আর শ্রমিক আর পুঁজির মালিকের মধ্যে হবে না। লড়াইটা হবে তাদের মধ্যে যাদের হাতে এআই এর মালিকানা আছে, আর বাকি সবার মধ্যে যারা বেঁচে থাকার জন্য সেই মালিকদের উপর নির্ভরশীল। আর এটাই হলো সেই আসল বিপদ, যা শুধু চাকরি হারানোর চেয়েও অনেক অনেক বেশি গভীর।